সদ্য নিজের কালীঘাটের বাড়িতে তৃণমূলের এবারের জয়ী সাংসদদের, লোকসভায় জয়ী সাংসদদের নিয়ে বৈঠক শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন সংসদে তৃণমূলের সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়েছিল এই বৈঠক, যেখানে রণকৌশল এবং রোডম্যাপ চূড়ান্ত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংসদদের জন্য। কিছু ছোটোখাটো পরিবর্তন আছে, যেমন রাজ্যসভায় চিফ হুইপ ছিলেন সুখেন্দু শেখর রায়, তার জায়গায় এলেন নাদিমুল হক। কিন্তু এই ব্যক্তি নামের পরিবর্তন নয়, তৃণমূলের নীতিগত কোনো পরিবর্তন কি আপনারা দেখতে পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, এই মুহূর্তেও কিছু বলছেন তিনি, কিন্তু তাতে তৃণমূলের অন্ধ মোদি বিরোধিতা, এনডিএ বিরোধিতা আর এখনো পর্যন্ত ওই আশায় বাঁচে চাষার মতো ইন্ডি জোটের উপরে ভরসা রেখে যাওয়া ছাড়া নতুন কোনো নীতি নেই। আর প্রশ্ন ঠিক এখানে যে 29 জন সাংসদ নিয়ে যতই রোডম্যাপ আর রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন না কেন, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসলে করবেটা কি? আমি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদের, শেষ সংসদে যারা ছিলেন, লোকসভায় যারা ছিলেন, তাদের একটু উপস্থিতির হার আপনাদেরকে দেখায়। কেমন কেমন গিয়েছেন তারা সংসদে। এই সংসদ তো এখনো অধিবেশন বসেনি, বসবে। আগের সংসদে প্রথমে এক তারকা সাংসদের দিকে নজর রাখ, দেব। তার উপস্থিতির হার কীরকম ছিল? এবারও জিতেছেন, ভয়ঙ্কর লড়াই হয়েছে ঘাটালে হিরণের সঙ্গে, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেহানো দেব সংসদে গিয়েছিলেন কদিন, লোকসভায় তার উপস্থিতির হার কত ছিল? দেবের পরিসংখ্যান সায়নী ঘোষ তৃণমূলের আরেক তারকা প্রার্থী, তিনিও এবার সংসদে যাচ্ছেন। সায়নী ঘোষ কি দেবের মতো অ্যাবসেন্টি এমপি হবে? সংসদে প্রায় হাজিরা দেবেনই না, নাকি হাজিরা দেবেন বা নামমাত্র হাজিরা দেবেন, অথবা সংসদের আদৌ কোনো আলোচনায়, প্রস্তাবে অংশগ্রহণ করবেন বা সেগুলো পেশ করবেন? আসবো আজকের বিস্তারিত আলোচনায়, বিতর্কে, কিন্তু সবার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। বাংলার রায় তৃণমূলের ঝুলিতে। উৎসব তো স্বাভাবিক, আর তৃণমূলের উৎসব তো বছর ভর। উৎসবের ঘনঘটা এতটাই যে তৃণমূল সাংসদরা মাঝে মধ্যেই ভুলে যান সংসদে যেতে। এই যেমন গত 5 বছরে তৃণমূলের তারকা সাংসদরা এত ব্যস্ত যে সংসদ চত্বরে মাঝে মধ্যে তাদের সেলফি পাওয়া যেত। যেমন দেবের উপস্থিতি মাত্র 12%, মিমি নুসরাত খানিক বেশি। মিমির উপস্থিতি 21%, নুসরাতের 23%। এরা না হয় তারকা, তাও বোঝা গেল। তৃণমূলের নবজোয়ারের কাণ্ডারির উপস্থিতি তো 15%, আর মালা রায়ের উপস্থিতি 43%। আর এক তৃণমূল সাংসদের উপস্থিতি বেশ ভালো, তবে তার এত উপস্থিতি নাকি প্রশ্নের বদলে ঘুষ ঘরে ঢোকাতে। এবারে আবার 7 জন তারকা সাংসদ। তৃণমূলের তারকাদের ইতিহাস তো বিশেষ সারা জাগানো নয়। এ তো গেল সংসদ চিত্র। জোটেও কি বিশেষ সুবিধের জায়গায় আছে তৃণমূল? থাকলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিয়েই কিভাবে বিরোধী দলনেতা কার হওয়া উচিত ঘোষণা করে দেন কেসি বেণুগোপাল। রাহুল গান্ধী টু টেক দ্য লিডার অফ দ্য অপোজিশন পজিশন। 37 আসনের অখিলেশকে নিয়ে যতটা নাচানাচি জোটে, অভিষেককে নিয়ে তেমন আগ্রহ কই? 29 জন সাংসদ নিয়ে লোকসভায় তৃণমূল করবেটা কি? ইন্ডি জোটে এক কোণে পড়ে থাকা তৃণমূলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এনডিএ তো স্বয়ং সম্পূর্ণ। তাহলে এই 29 জন সাংসদ আসলে মমতার সম্পদ, নাকি বাংলা ও বাঙালির
স্বার্থের বোঝা? রিপাবলিক বাংলা। সদ্য নিজের কালীঘাটের বাড়িতে তৃণমূলের এবারের জয়ী সাংসদদের, লোকসভায় জয়ী সাংসদদের নিয়ে বৈঠক শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। নতুন সংসদে তৃণমূলের সাংসদদের কি ভূমিকা হবে তা নিয়েছিল এই বৈঠক, যেখানে রণকৌশল এবং রোডম্যাপ চূড়ান্ত করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলের সাংসদদের জন্য। কিছু ছোটোখাটো পরিবর্তন আছে, যেমন রাজ্যসভায় চিফ হুইপ ছিলেন সুখেন্দু শেখর রায়, তার জায়গায় এলেন নাদিমুল হক। কিন্তু এই ব্যক্তি নামের পরিবর্তন নয়, তৃণমূলের নীতিগত কোনো পরিবর্তন কি আপনারা দেখতে পাচ্ছেন? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, এই মুহূর্তেও কিছু বলছেন তিনি, কিন্তু তাতে তৃণমূলের অন্ধ মোদি বিরোধিতা, এনডিএ বিরোধিতা আর এখনো পর্যন্ত ওই আশায় বাঁচে চাষার মতো ইন্ডি জোটের উপরে ভরসা রেখে যাওয়া ছাড়া নতুন কোনো নীতি নেই। আর প্রশ্ন ঠিক এখানে যে 29 জন সাংসদ নিয়ে যতই রোডম্যাপ আর রণকৌশল মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করুন না কেন, শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আসলে করবেটা কি? আমি তৃণমূল কংগ্রেসের কয়েকজন সাংসদের, শেষ সংসদে যারা ছিলেন, লোকসভায় যারা ছিলেন, তাদের একটু উপস্থিতির হার আপনাদেরকে দেখায়। কেমন কেমন গিয়েছেন তারা সংসদে। এই সংসদ তো এখনো অধিবেশন বসেনি, বসবে। আগের সংসদে প্রথমে এক তারকা সাংসদের দিকে নজর রাখ, দেব। তার উপস্থিতির হার কীরকম ছিল? এবারও জিতেছেন, ভয়ঙ্কর লড়াই হয়েছে ঘাটালে হিরণের সঙ্গে, হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে। সেহানো দেব সংসদে গিয়েছিলেন কদিন, লোকসভায় তার উপস্থিতির হার কত ছিল? দেবের পরিসংখ্যান সায়নী ঘোষ তৃণমূলের আরেক তারকা প্রার্থী, তিনিও এবার সংসদে যাচ্ছেন। সায়নী ঘোষ কি দেবের মতো অ্যাবসেন্টি এমপি হবে? সংসদে প্রায় হাজিরা দেবেনই না, নাকি হাজিরা দেবেন বা নামমাত্র হাজিরা দেবেন, অথবা সংসদের আদৌ কোনো আলোচনায়, প্রস্তাবে অংশগ্রহণ করবেন বা সেগুলো পেশ করবেন? আসবো আজকের বিস্তারিত আলোচনায়, বিতর্কে, কিন্তু সবার আগে চোখ রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমি নিজেই কখনো ভাবছিলাম যে আমি কি আমার নিজের উপর আস্থা হারাচ্ছি। আমি খুশি একটা কারণে, একটা বাংলার মানুষের রায়ে। বাংলার রায় তৃণমূলের ঝুলিতে। উৎসব তো স্বাভাবিক, আর তৃণমূলের উৎসব তো বছর ভর। উৎসবের ঘনঘটা এতটাই যে তৃণমূল সাংসদরা মাঝে মধ্যেই ভুলে যান সংসদে যেতে। এই যেমন গত 5 বছরে তৃণমূলের তারকা সাংসদরা এত ব্যস্ত যে সংসদ চত্বরে মাঝে মধ্যে তাদের সেলফি পাওয়া যেত। যেমন দেবের উপস্থিতি মাত্র 12%, মিমি নুসরাত খানিক বেশি। মিমির উপস্থিতি 21%, নুসরাতের 23%। এরা না হয় তারকা, তাও বোঝা গেল। তৃণমূলের নবজোয়ারের কাণ্ডারির উপস্থিতি তো 15%, আর মালা রায়ের উপস্থিতি 43%। আর এক তৃণমূল সাংসদের উপস্থিতি বেশ ভালো, তবে তার এত উপস্থিতি নাকি প্রশ্নের বদলে ঘুষ ঘরে ঢোকাতে। এবারে আবার 7 জন তারকা সাংসদ। তৃণমূলের তারকাদের ইতিহাস তো বিশেষ সারা জাগানো নয়। এ তো গেল সংসদ চিত্র। জোটেও কি বিশেষ সুবিধের জায়গায় আছে তৃণমূল? থাকলে তৃণমূলের মতামতকে গুরুত্ব না দিয়েই কিভাবে বিরোধী দলনেতা কার হওয়া উচিত ঘোষণা করে দেন কেসি বেণুগোপাল। Rahul Gandhi to take the leader of the opposition position. 37 আসনের অখিলেশকে নিয়ে যতটা নাচানাচি জোটে, অভিষেককে নিয়ে তেমন আগ্রহ কই? 29 জন সাংসদ নিয়ে লোকসভায় তৃণমূল করবেটা কি? ইন্ডি জোটে এক কোণে পড়ে থাকা তৃণমূলের আদৌ কোনো ভবিষ্যৎ আছে? এনডিএ তো স্বয়ং সম্পূর্ণ।
তাহলে এই 29 জন সাংসদ আসলে মমতার সম্পদ নাকি বাংলা ও বাঙালির স্বার্থের বোঝা? রিপাবলিক বাংলা।